বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে এলাম আরও একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করতে। আজকের আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর পাঠ্য প্রথম কবিতা অসুখী একজন। কবি পাবলো নেরুদা। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। চলো তাহলে আমরা মূল কবিতার আলোচনা তার সাথে শব্দার্থ সহ বিশ্লেষণ দেখে নিই। লাল রঙের বোতামটি টিপে বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তা তোমাদের কাছে পৌঁছে যায়। অসুখী একজন, পাবলো নেরুদা। জন্ম পরিচয়। পাবলো নেরুদা ছিলেন চিলির একজন উল্লেখযোগ্য কবি এবং রাজনীতিবিদ। তার জন্ম 1904 খ্রিস্টাব্দের 20 জুলাই। কবির প্রকৃত নাম ছিল নেক্তালি রিকার্দো রেস বাসোয়ালতো। সাহিত্যিক প্রতিভা। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক হিসাবে চিহ্নিত পাবলো নেরুদার সাহিত্য রচনায় বিবিধ শৈলী ও ধারার সমাবেশ ঘটেছে। একদিকে তিনি রচনা করেছেন কামোদ্দীপনামূলক কবিতা সংকলন 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সং অফ ডেসপায়ার। অন্যদিকে তিনি রচনা করেছেন পড়া বাস্তববাদী কবিতা ও ঐতিহাসিক মহাকাব্যও। সাহিত্য সম্ভার। পাবলো নেরুদার লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক্সট্রাভাগারিয়া, দ্য ক্যাপ্টেন ভার্সেস স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট। পুরস্কার। পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত হন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে মনে করেন। জীবনাবসান। 1973 খ্রিস্টাব্দে চিলিতে সামরিক অভ্যুত্থানের সময় কবি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে কবির জীবনাবসান হয়। স্প্যানিশ ভাষায় রচিত লা ডেস্টিছাদা কবিতাটির ইংরাজি অনুবাদ দ্য আনহ্যাপি ওয়ান কবিতার বাংলা তর্জমা করে সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য অসুখী একজন শিরোনামে সংকলিত করেছেন বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থে। অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেরুদার চিলি গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচনা করেন। অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। জন্ম পরিচয়। বাংলা ভাষার বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্য এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবীর পুত্র নবারুণ ভট্টাচার্যের জন্ম 1948 খ্রিস্টাব্দের 23 জুন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। শিক্ষা জীবন। আশুতোষ কলেজে ভূতত্ত্ব এবং সিটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হন নবারুণ ভট্টাচার্য। সাহিত্যপত্র, ভাষা বন্ধন ইত্যাদি নানা পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সাহিত্য সম্ভার। বাংলা ভাষায় বিশিষ্ট সাহিত্যিক রূপে নবারুণ ভট্টাচার্য আত্মপ্রতিষ্ঠা পেয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। বিখ্যাত উপন্যাস হারবার্ট পাঠক মহলে সাড়া ফেলেছিল। কবির অন্যান্য সাহিত্য সৃষ্টি হল কাঙাল, মালসাট, রাতের সার্কাস, লুব্ধক, আনাড়ির নারী জ্ঞান। জীবনাবসান। ক্যান্সারে আক্রান্ত হয়ে নবারুণ ভট্টাচার্য 1 আগস্ট 2014 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আমাদের আজকের আলোচ্য কবিতা অসুখী একজন। দেখো, এই প্রসঙ্গে আমাদের জানা দরকার এই কবিতায় আসলে অসুখী কে। কবিতায় কবি একটি মেয়ের কথা বলেছেন। আলাদা করে মেয়েটির পরিচয় জানা যায় না, তবে মনে করা হয় মেয়েটি আসলে কথকের মাতৃভূমি, প্রেম ও মানবতার প্রতীক। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। কবিতার কথক নিজের প্রত্যাবর্তনের অপেক্ষায় তার প্রিয় নারীকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। মনে করা হয় কবি তথা কবিতার কথক চিলির গৃহযুদ্ধে অংশ নিয়েছিলেন। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। কথক যে আর কখনো ফিরবেন না তা অপেক্ষারত মেয়েটি জানত না। দেখো, এখানে সে বলতে কবির জন্য অপেক্ষারত মেয়েটির কথা বলা হয়েছে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এরপর একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।
দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এখানে গির্জা বলতে খ্রিস্টানদের উপাসনালয়, আর নান বলতে খ্রিস্টান সন্ন্যাসিনী। এরপর একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কথক যে রাস্তা দিয়ে তার মাতৃভূমিকে, তার প্রিয় মানুষটিকে ছেড়ে গেলেন, সেখান দিয়ে একটা কুকুর চলে গেল, গির্জার নান হেঁটে গেল। অর্থাৎ সাধারণ স্বাভাবিক ঘটনাধারার মধ্য দিয়ে কেটে গেল সপ্তাহ, কেটে গেল বছর। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দিল। কথক যে রাস্তা দিয়ে তার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে গেছেন, সেই চলার রাস্তায় ঘাস জন্মেছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কথকের মাতৃভূমি ত্যাগ করার পর কেটে গেছে অনেকগুলি বছর। অপেক্ষায় বছরগুলো ভারী পাথরের মতো একটার পর একটা নেমে এসে সেই অপেক্ষারতাকে ভারাক্রান্ত করে তুলেছে। অর্থাৎ দীর্ঘ বিচ্ছেদের নির্মম বেদনায় জর্জরিত হলো মেয়েটি। তারপর যুদ্ধ এলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, আর সেই মেয়েটির মৃত্যু হলো না। এরপর যুদ্ধের আগুন জ্বলল, হানাহানি রক্তপাত শুরু হলো, অসংখ্য শিশুর প্রাণ গেল, অজস্র বাড়ি ধ্বংস হলো। দেখো, এখানে শিশু হলো পরবর্তী প্রজন্ম। এরা স্বদেশের সম্পদ, সরল ও নিষ্পাপ মানবতার প্রতীক। আর বাড়ি শুধু গৃহই নয়, পরিবার, আশ্রয়, নিশ্চিন্ত নিরাপত্তা। বাড়ি হলো শান্তি ও মানব সম্পর্কের বন্ধন। সহস্র পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। এখন প্রশ্ন হলো, মেয়েটির কেন মৃত্যু হলো না? মেয়েটি কি তাহলে অমর? উত্তরে বলবো না। মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রিয়জনের জন্য অপেক্ষার মৃত্যু হয় না। ভালোবাসা বা মানবতা মৃত্যুহীন। মাতৃভূমি মানুষের মনে অবিনশ্বর। সমস্ত সমতলে ধরে গেল আগুন। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসায় সমস্ত সমতলে আগুন ধরে গেল। আগ্নেয় পাহাড় থেকে যখন জ্বলন্ত পাথর, লাভাস্রোত নেমে আসে, তখন সমতলে আগুন লেগে যায়। ঠিক তেমনই যুদ্ধের গোলা বারুদের সর্বগ্রাসী আগুন সব কিছু পুড়িয়ে ভস্ম করে দেয়। শান্ত হল দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেখো, কবিতার কথক শান্ত হলুদ বিশেষণের মাধ্যমে দেবতাদের বিদ্রূপ করেছেন। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? এড়ায় না। যুদ্ধের ভয়াবহতা থেকে দেবতারা মানুষকে বাঁচাতে পারে না। মানবতার চরম লাঞ্ছনায়ও তাদের ধ্যান ভাঙেনি, বরং তারাও মন্দির থেকে ছিটকে পড়েছে। তাদের শান্ত ভাব যুদ্ধের অশান্তিকে রোধ করতে পারে না, তাদের স্বপ্নভঙ্গ হয়। দেখো, এটা যদি একটু অন্যরকমভাবে বলা যায়, দেবতার পূজারী ধর্মগুরুরা তাদের অন্ধবিশ্বাস ও ধর্মীয় সংস্কারে আবদ্ধ থেকে সাধারণ মানুষকে কেবল আশ্বাস আর অভয় দিয়ে গেছে। তাদের চিন্তা চেতনা জীর্ণ। হাজার বছরের পুরনো ধ্যান ধারণা নিয়ে তারা ধ্যানমগ্ন। তারা স্বপ্ন দেখে আর শান্তির ললিত বাণী শোনায়। যুদ্ধের বীভৎসতা তাদের সব স্বপ্নকে চুরমার করে দেয়। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধের আগুনে পুড়ে গেছে মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। কথকের সুন্দর বারান্দাওয়ালা বাড়ি, যেখানে ঝুলন্ত বিছানায় কথকের শৈশব কেটেছে, সেটিও নিশ্চিহ্ন হয়ে গেছে। হাতের তালুর মতো পল্লবিত গোলাপি গাছ, প্রাচীন জল তরঙ্গ, অর্থাৎ স্মৃতিমাখা ছোট বড় সমস্ত অনুষঙ্গ আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এখানে করতল বলতে হাতের তালু, আর চিমনি বলতে ধোয়া বার করবার নলাকার যন্ত্রবিশেষ, আর জল তরঙ্গ হচ্ছে 7টি জল ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন একটি যন্ত্র। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। শহর জুড়ে ছড়িয়ে রয়েছে শুধু ধ্বংসের চিহ্ন। কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির ছিন্ন শিট আর রক্তের একটা কালো দাগ। চিলির গৃহযুদ্ধের সময় যে রক্তপাত হয়েছে, সেই রক্তের দাগ কালো, কারণ
শুকনো ও জমাট বাঁধা রক্তের রং কালচে হয়। কালো শব্দের মধ্য দিয়ে কবি কলঙ্কের ইঙ্গিত দিয়েছেন, কারণ যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করে, সুস্থ সুন্দর মানবতাকে অন্ধকারের কালো রঙে ঢেকে দেয়। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যুদ্ধের দাবদাহে ধ্বংসময় মানব সভ্যতার বুকে রয়ে গেল কথকের অপেক্ষায় থাকা সেই মেয়েটি। মৃত্যুহীন মাতৃভূমি, ভালোবাসা ও মানবতা। আসলে যুদ্ধ বা ধ্বংসই শেষ কথা নয়, শেষ পর্যন্ত মানবতায় জয়ী হয়। নারীরূপী স্বদেশ প্রেমপূর্ণ মানবতার অপেক্ষায় আছে। মানুষের শুভবোধ ও সুদিনের অপেক্ষায় সে রয়েছে। কোনো কবিতা বা গল্পর ব্যাখ্যা বা শব্দার্থ এগুলো নিয়ে যদি কোনো অসুবিধা থাকে, এই চ্যানেলে তোমরা অনেকগুলি ভিডিও এরূপ পেয়ে যাবে। আস্তে আস্তে সমস্ত অধ্যায়ের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আপলোড করা হবে। যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে সেগুলি তোমরা দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে সেগুলি শেয়ার করো। ভিডিও সম্পর্কিত যদি কোনোরূপ প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো।